হসপিটালে এসে প্রথম স্ত্রী এবং তার হাজব্যান্ডকে দেখে তব্দা খেল ফারিস। পুরুষটির করে তার মেয়ে। ফারিস নামক 25 বর্ষীরা পুরুষটি বক্ষস্থল আচমকায় পরিণত হলো আশ্বত্তে। হেলমেটকে তীব্র বিষাক্ত ক্রিয়ায় বিদ্ধ হয়ে এলো তার হৃৎপিণ্ড। বোধ হলো কেউ যেন অতি তীব্রতায় খুলে ধরে আছে তা। ফারিস তুবার কথা সহ্য করতে না পেরেই বাড়ি থেকে বেরিয়ে হসপিটালে থাকা এক বন্ধুর কাছে এসেছিল। আচমকা এখানে যে তার আয়রা এবং আমিরাকে চক্ষুগোচ হতে হবে তা ঘনাক্ষরেও টের পায়নি পুরুষটি। সহসায় তার পা থমকে গেল, কুঞ্চিত হলো ঘন ভ্রুজোড়া। হসপিটালের রিসিপশনের সম্মুখে হতে আয়রা এবং জুনাইদের করিডরে হয়ে কোথাও যাচ্ছে হয়তো। ফারিসের হাত দুটো মুষ্টিবদ্ধ হয়ে উঠল মুহূর্তে। ধূসর বনের চক্ষুদ্বয়ের তীব্র বেদনা এবং জ্বলন্ত অগ্নিকুণ্ডের ন্যায় উত্তাপে ফুটে উঠল তার। ফর্সা স্বরূপ ধূসর বনের মণি দুটো আশেপাশের সাফেদ অংশ রক্তিম বর্ণ ধারণ হলো। পুরুষটির কিছু একটা হলো। মস্তিষ্কে মেনে নিতে অক্ষম হলো তার প্রাক্তন স্ত্রী এবং সন্তান এই মুহূর্তে অন্যের মালিকানায় আবদ্ধ। সে জোর ধরে আগলে তার পা দুটো। সময়ের পরিক্রমায় বড্ড অস্থির ভঙ্গিতে আসতে পৌঁছে গেল জুনাইদ এবং আয়রার সম্মুখে। আয়রা এবং জুনাইদের সবেই 3 তলায় আমিরাকে শিশু বিশেষজ্ঞ কাছে নিয়ে যাচ্ছিল। অথচ মুহূর্তে এহেন এক পুরুষের বাধায় থমকে গেল দুজনের পা। এমন সময় ফারিস যে তার চোখের সম্মুখে এসে উপস্থিত হবে তা আয়রা কল্পনাতেও ছিল। এহেন অনাকাঙ্ক্ষিত এক পুরুষকে দেখা মাত্রই তার চক্ষুদ্বয় ধারণা করলো বৃহদাকার পরিবর্তন মুখমণ্ডল। জুনাইদের স্বভাব সবল গম্ভীর আদলের সহসায় পরিবর্তন হয়ে রূপান্তর হলো পাথরের ন্যায় কঠিন বস্তুকে। তীক্ষ্ণ থুতনি হয়ে উঠল আরো তীক্ষ্ণ। অদৃশ্য কোনো কারণবশত তার মস্তিষ্কে রক্তবক্ষণের সৃষ্টি। আয়নায় কোমর হাত দুটো মুঠোয় হয়ে এলো, নত হলো তার দৃষ্টি। ফারিস উপস্থিত হওয়ার মাত্রই তার দৃষ্টি দুটো জুনাইদের নামক লম্বা চওড়া বলিষ্ঠ দেহের পুরুষটিকে সম্পূর্ণ এড়িয়ে গিয়ে উপনীত হলো সেই 5 ফুট 5 ইঞ্চি রমণীটির উপরে। এক দৃষ্টিতে সে মোহনীয় চেয়ে রইল তার। জুনাইদের দৃষ্টিগোচ হলো তা। চোখ দুটো ছোট ছোট হয়ে এলো। মুহূর্তে ঘাড় ঘুরিয়ে পাশ ফিরে তাকালো সে। কুচকোনো ভ্রু মুহূর্তেই হলো টান টান, শীতল হলো বক্ষস্থল। তার ধারণা মোতাবেক আয়রা ফারিসের প্রাণে তাকিয়ে থাকার কথা থাকলেও এইক্ষণে সেই ঘটনা মোটেও ঘটেছে। আয়রার দৃষ্টি সম্পূর্ণটাই মেঝেতে। জুনাইদ অদ্ভুত ভাবে প্রশান্তি অনুভব করলো। পত্রপর তার দৃষ্টি ঘুরে গেল ফারিসের প্রাণে। ফের তার আদলে ভর করলো চিরচারিত গম্ভীর্যতা। জুনাইদ নিজের ঘাড় সামান্য বাঁকা করে এক ভ্রু উচালো। পরপরই 2 কদম এগিয়ে গিয়ে আড়াল করলো স্থানীয় স্ত্রী অর্ধাঙ্গিনী এবং জীবন সঙ্গীকে। অত্যন্ত গম্ভীর এবং কঠিন স্বরে শোধালো, চোখ নিচে জুনিয়র। এক সময়কার প্রিয়তমাকে মনে কুঠুরি পরিপূর্ণ করে দেখার ব্যস্ত ফারিস বাধা পেয়ে অত্যন্ত বিরক্ত হলো। চোখে চেয়ে উপরে নজর রাখতে জুনাইদের শক্ত চাহনি উপস্থিতি হলো। দুজন পুরুষের অত্যন্ত কঠোর দৃষ্টি ভয়ের মধ্যকার ক্রোধকে ক্রমশ উপনীত করেছে লাভাতে। ঝড়ের পড়লেই যেন মুহূর্তে ধ্বংস হবে রমণী। ফারিস দমে গেল না। তাকে সম্পূর্ণ এড়িয়ে গিয়ে ফের ঘাড় কাত করে মুখ খুলে অত্যন্ত নরম স্বরে, কেমন আছো আয়রা? হুঁ। আয়রার তরফ থেকে মোটেও কোনো উত্তর এলো না। জুনাইদের ঘাড় ঘুরিয়ে একবার ফের নিজের বুক সামলে স্ত্রীর প্রাণে তাকালো। বোঝার চেষ্টা করলো তার মনের অবস্থা। তবু ঠাহর হলো না কিছু। পর পর সে আরো খানিকটা আড়াল করে দাঁড়ালো রমণীকে। বক্র হেসে ফের বলল, গ্রেইট জুনাইদের দাপুটে হৃদয়ের তারিফ করতে হয়। ফারিস এবার নিজের ধূসর বর্ণের চোখ দুটো রাখে নীল বর্ণের মলিন দুটোয়। অত্যন্ত ঠান্ডা স্বরে বলল,
আপনার সাথে কথা বলছি না মিস্টার শাহেরিয়া? হাসলো জুনাইদ, নিজেকে শান্ত রাখার আবদ্ধে চোখ তার মনে। সে চায় না আয়রার সম্মুখে কোনো হামাঙ্গা হোক। পুরুষটি বিদ্রুপের সহিত আড়ালো, জুনাইদের বুঝি আজ হাত পা ভেঙে হসপিটালে ভর্তি হওয়ার আকাঙ্ক্ষা জেগেছে। জুনাইদের কোলে থাকা ছোট্ট সত্তা আমিরা খানিকটা নড়েচড়ে উঠল, পেঁচিয়ে ধরল পুরুষটির গ্রীবাদেশ। ফারিসের নজরে এলো তার অংশকে, রক্তকে। ছটফট করে উঠল পৃথ্বী সত্তা মুহূর্তে। এক ফোঁটা স্পর্শ করার ইচ্ছেই গণ্ডদেশ শুকিয়ে কাঠ হলো। চাতক পাখির ন্যায় চোখ দুটো অত্যন্ত অসহায় হয়ে এলো। মেয়েটা কেমন নেতিয়ে আছে, নিশ্চয় জ্বর উঠেছে। মেয়েটা জ্বরের সময় ফারিসের কোলে পড়ে থাকতো সারাক্ষণ। ফারিস অস্থির হয়ে উঠল, একদণ্ড ছোঁয়ার আশায় নিয়ে হাত পা এগোলো। বাম হাতখানা এগিয়ে নিয়ে গেল সম্মুখে। মুহূর্তে জুনাইদের বলিষ্ঠ হাতের বাঁধন গাঢ়ত হলো। আমিরাকে নিজের সহিত চেপে ধরলো আরো একটু। শরীর পিছিয়ে নিল সে অনায়াসে। অতঃপর এবার প্রথমবারের মতোই ধৈর্যের বাঁধ ভাঙ হলো তার। শাসিয়ে উঠল সে, ডোন্ট ট্রাই টু ট্রাস্ট হার। ফারিসের চোয়াল শক্ত হলো, বলল, আমি ওর জন্মদাতা, আই হ্যাভ দ্যাট রাইট। জুনাইদের কাছে তার যেন কোনো কৌতূহল শোনালো। স্ত্রীকে ঠকানোর পূর্বে কথা কি পুরুষটির মস্তিষ্কে ছিল না? সে একবার অধৈর্য হলো, কণ্ঠে তার তীব্র জেদ। হোয়াট? মিস্টার শাহেরিয়া, আমার ওকে কাছে পাওয়ার পূর্ণাঙ্গ হক রয়েছে। আমার মেয়েও আমার অংশ। জুনাইদের নিকটেই কথাগুলো বড্ড তিক্ত শোনালো। আমিরা যদি একবার জেগে ওঠে কেলেঙ্কারি হবে। সে বিরক্ত করলো এই কথাখানা। স্টে আওয়েল ফ্রম মাই প্রিন্সেস, শি ইজ মাই বেবি ডল। ফারিস দমবার পাত্র নয়। তার কণ্ঠ এক পর্যায়ে একদম নরম হয়ে এলো। বড্ড অসহায় শোনালো তার কণ্ঠ। আয়রা, মেয়েটাকে একবার ছুতে দাও। এতটা নিষ্ঠুর আচরণ করো না। নিরুত্তর আয়রা। জুনাইদের মস্তিষ্ক এবার ধপ করে গরম হয়ে গেল। চাপাসারে ফুটে উঠল ক্রোধ। দাঁত পিষে সে অল্প গর্জের সহিত সাবধানী বাণী ছুড়ল, টেক হার নেম অনস আগেইন অ্যান্ড আই উইল ব্রেক ইচ অ্যান্ড এভরি ইঞ্চ অফ ইউজ গডড্যামড বডি, ইউ মাদারফাক। গল্পের সাথে স্নাইন ওয়ার্ডস ব্যবহার করা হয়েছে। পরবর্তীতে এই গল্প মেইন লিডের পরিবর্তন দেখতে একটি জরুরি। কেউ এসব না শেখার অনুরোধ রইল। 100 বার নিবেন ও বাচ্চা মা। জুনাইদের চোখ দুটো বুঝলো। নিঃশ্বাস এক পর্যায়ে তার তীব্রতা হলো। নিয়ন্ত্রণ হারাতে আরম্ভ করলো তার মস্তিষ্ক। আখিজোড়া অত্যন্ত তীক্ষ্ণ আমিরাকে এক হাতে আঁকড়ে ধরে সে এবার বলিষ্ঠ ডান হাতে তর্জনী উচালো। সে হস্তে ফর্সা চামড়া আস্তরণ পেরিয়ে নীলরাঙা রঙদ্য ভাসমান পেশিগুলো ফুটেছে। সে করা ভাষায় আওড়ালো, আরেকবার তুই ওকে নিয়ে বলে দাবি কর। সোয়ার টু গড, আই উইল মেক ইন ইউর হোল লাইক লুক অ্যান্ড ফিল লাইক হেন ইজ দিস ফাঙ্কিন অ্যান্টাইন ওয়ার্কস। ফারিসের বুকটা মুহূর্তে বিস্তৃতা ভরে গেল। নিজের বলে দাবি করতে পারবো না মানে? নিজের নয় আয়রা তার, নয় নিজের। যার সাথে তার কিশোরী বয়স কেটেছে সে তার নিজের নয়। ফারিস তীব্র আক্রোশে আওড়ালো, কাবিননামা স্বাক্ষর করলে স্বামী হওয়ার স্ত্রী হয় না মিস্টার শাহেরিয়া। আপনারা জাস্ট নামে হাজবেন্ড ওয়াইফ। খুব ভালো করে জানি আমি আয়রাকে। এ পর্যায়ে ধৈর্যর বাহু হু হু করে ভেঙে গেল। সমুদ্রের তীব্র ঘূর্ণিঝড় আচমকায় তীরে এসে আছড়ে পড়ল ন্যায় জুনাইদের হামলে পড়ল ফারিসের উপর। ডান হাত গিয়ে সোজা থামলো তার কলারে। হিংস্র হলো তার আদল। এক হাতে ফারিসের গলার কাছে শার্টখানা টেনে ধরে কণ্ঠখাদের নামে হিসিসে আওড়ালো, শি ইজ মাইন্ড। বড় বউ হয় ও আমার, আন্ডারস্ট্যান্ড, ইউ ব্লাডিং পিস অফ আর শিট। জুনাইদ শাহেরিয়ার বইয়ের দিকে চোখ তুলে তাকানোর সাহস হয় কি করে তোর? চোখ উপরে, কুত্তাকে খাওয়ানো বাস্টার্ড। হিসিয়ে কথাগুলো বলতে বলতে পুরুষটির হাত ইতিমধ্যে ফারিসের শার্টের কলারে ছড়িয়ে মুষ্টিবদ্ধ হয়ে এলো। জড়াসড়ে এক ঘুষি বসানোর পূর্বে পেছন দিকে হাতে কেউ তার শার্টের কোনায় খামচে টেনে ধরলো। প্রধানত জুনাইদের মস্তিষ্কে এতটাই দুষ্কম পরিস্থিতির মাঝেও পেছনে থাকা রমণীকে মেটেই অবহেলা করলো না, বড় ঘোরালো। তখন তার চক্ষুগুলো অবস্থান
ছিল করুণ। আয়রা জুনাইদকে হাত ছাড়িয়ে একেবারে টেনে ধরল পুরুষটির পেশি বাহুতে আমিরা বদ্ধ, ক্রমাগত মাথা নাড়িয়ে না বোঝাচ্ছে। জুনাইদের কুঞ্চিত ভ্রুযুগল বিরক্ত বেশ খানিকটা কুঁচকে উঠল। মানতে ইচ্ছে করলো না যে এই নিষেধ। সহসায় অপর হাতটি থেমে গেল সম্মুখে অবস্থিত পুরুষটির। মুখমণ্ডলের নক্ষত্র বাংলাদের মানবচিত্রের পরিবর্তন করার পূর্বে সুযোগ পেল না আয়রা। মুহূর্তেই অপর পাশটি গিয়ে পেঁচে ধরল সেই হাতখানা। ফারিসের প্রাণে না তাকিয়ে জুনাইদের প্রাণের দৃষ্টি নিবদ্ধন করলো। চোখ দুটোতে তখন সামান্য অসহায়ত্ব বোধ। জুনাইদ কিছু বলার পূর্বে আয়রা জুনাইদের শক্ত পেশিবাহু ক্রোধে ভরপুর হাতখানা নিজের নরম তুলতুলে কোমরে হস্ত দুটো মাঝে আঁকড়ে ধরল। অতঃপর সেই হাতখানা বাম হাতের মুঠোয় পুরো অতি নিম্ন এবং দৃঢ়স্বরে আড়ালো, আল্লাহ ওয়াস্তে এখনো কোনো ঝামেলা করবেন না। ব্যাস জুনাইদ দমে গেল। সদা সর্বদা নাক উঁচু করে রাখা পুরুষটি জুনাইদের পাহারা ইগো এবং অঢোর ক্রোধে মুহূর্তে গলে জল হয়ে এলো। কেঁপে উঠল বক্ষপিঞ্জর। আকম্মিতা আয়রার স্পর্শে নীল আসমানান গভীর চাহনিতে ধরা দিল একরাশ বিস্ময়তা। শক্ত হাতে থাকা চোয়াল নিমিষেই নরম হয়ে এলো। মিশ্রণ কপালে ভাঁজগুলো অদৃশ্য হয়ে সমান হয়ে মুহূর্তে সেই স্ফুর্তিত হস্তখানা প্রাণে তার নজর দিয়ে ঠেকলো। আয়রার তার হাত তুলনায় বড্ড ছোট, অথচ সেই হাতে সামান্য এক স্পর্শ জুনাইদের সর্বাঙ্গ দুনিয়ায় নাড়িয়ে দিতে সাক্ষম জুনাইদের প্রতিটি শিরায় উপশিরায়। সেই স্পর্শের তীব্রতা পৌঁছে দিয়ে নিঃশ্বাসে থমকে দিতে আয়রা জুনাইদের মতামতের জন্য অপেক্ষা করলো না। এখানে থাকলে এখন ঝামেলা হতে পারে। সে দ্রুত জুনাইদের বাম হাতখানা নিয়ে দ্রুত আগলে আরম্ভ করলো। ইতিমধ্যে কেউ কেউ তাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। জুনাইদ কোনো ঘোরের মধ্যে বুঝি পৃথিবীর সেই নয়। জুনাইদ নজর দুটো তখনও তীক্ষ্ণ দৃষ্টি ভঙ্গিতে চেয়ে আছে লিলিপুটের দিকে। জুনাইদ মলিনকে মলিনকায় আবদ্ধ করে বিশ্বস্ত পোশাক প্রাণী ন্যায় আয়রার পিছু পিছু যেতে আরম্ভ করলো, যেন সে সত্যি আয়রাকে অনেকটুকু মেনে চলে। অপর পাশে আয়রা সে ছোট্টর মাঝে অধিকার বোধটুকু জুনাইদের শ্বাস থেমে দেয়। মনে মনে মস্তিষ্কে প্রতিটি নিউরেট কেবল একটি মাত্র কথা ছড়িয়ে দেয়। ক্লাবিং করা এই জুনাইদের গায়ে যেখানে শত শত মেয়ের স্পর্শ লেগে সেখানে এই রমণীর সামান্যতম স্পর্শে জুনাইদ শাহিরের বশত্ব স্বীকার করেছে। রুখে দিয়েছে তার নিঃশ্বাস, থমকে দিয়েছে তার হৃদয়, কাঁপিয়ে তুলেছে তার দুটো শরীর, হার মানিয়েছে তার পাহাড় সমান ইগো এবং রাগ। যেই রমণী জুনাইদের শাহিরিয়ার দ্যাটস গ্রেইন বেপরোয়া পুরুষটি রাগ সংবরণ করেছে, সেই মেয়েটা কি বোঝা জুনাইদ জীবনের ঠিক কতটা তার অবস্থান ধারণা রাখে। মেয়েটা জুনাইদের দুনিয়ার ইতিমধ্যে ধ্বংস করার সাক্ষম রাখে ও মোটেও রাখবে না। জুনাইদ অপলক চেয়ে রইল। তবুও ফের একবার যাওয়ার হতবিম্বত হয়ে ক্রোধের আগুনে জ্বলতে থাকা পুরুষটির পেছনে হিংস্রাক্ত বুলি আওড়াতে থামল না। শি ইজ মাই ওয়াইফ অফ জয়নাব জুনাইদ শাহরিয়া, রিমেম্বার। অপর পাশে ফারিস সম্পূর্ণ হতবাক, বিস্মিত। আয়রা তার দিকে ফিরেও চায়নি। না না, এটা কিছুতেই হতে পারে না। আয়রা কি করে এত সহজে তাকে বলতে পারে না, কিছুতেই পারে না। ফারিসের মস্তিষ্কে ক্রমাগত বদ্ধ উন্মাদের পরিণত হতে আরম্ভ করলো। তার নজর নিবিষ্ট রইল সেই দুজনের ওপর। একটুও সরল না তা। দু চোখ টকটকে লাল, এতটাই যে কারো সম্মুখে এলে ভয় পাবে। ফারিসের কঠিনত চেয়ে থাকা আদলে মুহূর্তেই ধরা দিল অসহায়ত্ব। নড়তে পারল না সেই স্থান হতে, জমে রইল বরফের ন্যায়। জুনাইদ এবং আয়রাকে একত্রে দেখে হঠাৎ করে তার পুরো এক সুখকর স্মৃতির কথা মনে পড়ল, যেখানে সে এবং আয়রা একত্রে জায়নামাজ বিছিয়ে নামাজ শেষ করে কথোপকথনে নিমগ্ন হয়েছিল। আয়রা নামাজ শেষে স্থায়ী ও স্বামীর কোলে মাথা রাখতে রাখতেই পরম মমতা এবং যত্নে শুধরিয়েছিল, আমরা বৃদ্ধ বয়স অবধি একসাথে থাকবো তো ফারিস? আমাদের মেয়েকে বড় করব আমরা একসাথে, তাই না? আর ফারিস সযত্নে স্ত্রী হিজাবের ঘোড়ার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে প্রত্যুত্তর করেছিল, এই বলে যে অবশ্যই আমার মহারানী, আমরা চিরসুখী হব একসাথে, প্রতিটি সূর্যোদয় এবং সূর্য অস্ত দেখাবো, শেষ সময় অবধি আল্লাহর ইবাদত আমরা এভাবেই একত্রেই করব। আর একান্তই আলোকনন্দা। আর আজ কি হলো সেই দৃঢ় প্রতিজ্ঞা? কোথায় গেল সেই সময়গুলো? আস্থার স্থান অন্য কারো দখলে।
আয়রার স্পর্শ করেছে অন্য এক পুরুষকে, যে হাত কেবল তাকে ছোঁয়ার অধিকার রাখত। অথচ সময়ের বহমতায় আজ সম্পূর্ণ ঘটনা পাল্টে গেল। আয়রার জীবন আজ কেবলই সে একজন পরপুরুষ ব্যতীত কিছুই না, কিছুই নয়। ভঙ্গু কণ্ঠে ফারিস নিজ মনে বিড়বিড় করলো, আমার যে মন পুড়েছে আলোকান্দানা, আমার কোনো কেন যেন খুব করে কষ্টে অনুভব করছে, কান্না পাচ্ছে, বুকটা ফেটে যাচ্ছে। আমার মেয়েটাকে প্রচণ্ড ছুঁয়ে দেখতে ইচ্ছে করছে, একবার আব্বু ডাক শুনতে ইচ্ছে করছে। মেয়েটা কতদিন আমার আগলে নেয় না, কথা বলে না। আমি কি ভুল করে ফেললাম আল্লাহ? আমার বাচ্চাটা, ওকে ছাড়া আমি কিভাবে থাকবো? ওকে ছাড়া আমি কিভাবে থাকবো? তার আকুল স্বরে মিনতি কি আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে? বিব বিবেচনা করা যায়, মানুষের মন ভাঙা আর মসজিদ ভাঙার মাঝে কোনো তফাৎ নয়। সেখানে ফারিদ, যে কিনা একজন 22 দিন অন্য নিজের মেয়েকে ত্যাগ করেছে, নিজের স্ত্রীকে দিনের পর দিন যত না রেখেছে, অনুভব করেছিল স্থায়ী ও স্বামী অন্য নারীর কাছে গেলে কেমন হয়। আর আজ সে একই অনুভূতি আল্লাহ তাআলা ফারিসের ওপর প্রদান করেছে। আল্লাহ তাআলা সব হিসাব রাখে, তা আরও একবার প্রমাণিত হয় এরই মধ্যে। কারো কদর করতে না জানলে আল্লাহ তাকে তার নসিব থেকে তুলে নেয়। আর সেখানে আয়রা ছিল ফারিসের হেদায়েত, পবিত্র এক নির্ভেজাল সত্তা। আজ ফারিসও একই যন্ত্রণায় ভুগছে, যে যন্ত্রণা আয়রা ঠিক 1.5 বছর ধরে ভুগেছে। ফারিসের আজ প্রথমবারের মতো অনুভব হলো, প্রশ্ন জাগলো মনে, আচ্ছা, যেদিন আয়রা প্রথমবার তার পরক্রিয়ার কথা জানতে পেরেছিল তার পতিতালয়ের গমনের কথা সেই দিন আয়রা ঠিক কেমন অনুভব করেছিল? পোস্ট শেয়ার করবেন সবাই, প্রতি কষ্ট করবেন। গতকাল রাতে দেয়নি তেমন কেউ ছিল না, তাই রিস্ক তো নেই। গল্প দিনে অনেক দিন, নিয়মিত যখন হবে তখন পেপার দেব। আপনারা রিলসের রেসপন্স করবেন না কেন? ঠিকঠাক রেসপন্স না পেলে গল্প লেটে আসবে। সন্ধ্যা বা রাতের দিকে আরও একটি এপিসোড আসবে পারে, 2কে করে দিবে সন্ধ্যার মাঝে, সময় 6টা অবধি। এরপর না দিলে দোষারোপ করবেন না। গল্পটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। গল্প তাকদীর, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।